সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো ভারতের তৈরি ভিএফএস গ্লোবাল, যেটা বিশ্বের প্রায় 150টা দেশের উন্নত দেশের ভিসা প্রসেসিং করে, সেইটা কিভাবে 1 লক্ষেরও অধিক বাংলাদেশিদেরকে পথে বসাইছে সেই গল্পটা আপনাদেরকে বলবো। গতকাল আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে, যেখানে বলছিলাম যে ভিএফএস গ্লোবাল যেটা একটা প্রাইভেট কোম্পানি, ভারতের মিস্টার কুনাল এর তৈরি। তো এটা কিভাবে বাংলাদেশকে ইউরোপে আসতে আটকাইতেছে। দেখেন, আমরা স্লোগান দেই দিল্লি না ঢাকা, স্লোগানের জন্য এটা ঠিক আছে, এটা সেরা। বাট বাস্তবে হইলো যে দিল্লি আমাদের দরকার আছে। এখন ভিডিওর এতটুকু যদি দেখে কেউ বাকিটা না দেখে, তাহলে আমাকে সেই ইন্ডিয়ার দালাল বলবে। কিন্তু বাস্তবতা হইলো ইউরোপের সেনজেনভুক্ত যতগুলো দেশ আছে, বা হচ্ছে যে আপনার সেনজেনের বাইরেও যে দেশগুলো আছে, অধিকাংশ দেশের এম্বাসি দিল্লিতে। আপনি ধরেন স্লোভেনিয়ার এম্বাসি বলেন, বা আপনি স্পেনের এম্বাসি বলেন, বা হচ্ছে যে অনেকগুলো দেশ, ক্রোয়েশিয়ার এম্বাসি বলেন, এগুলো কিন্তু বাংলাদেশে নাই। যার কারণে বাংলাদেশিরা যদি এই সমস্ত দেশে আসতে চায়, তাহলে তাকে আগের ইন্ডিয়ার ভিসা নিতে হয়। ইন্ডিয়ার ভিসা দিতেও ইন্ডিয়া অনেক কাহিনী করে। যদিও ইন্ডিয়ারই লাভ যদি বাংলাদেশিরা ইন্ডিয়ায় যায়, তারা তো ইন্ডিয়ার হোটেলে থাকবে, ইন্ডিয়ার খাবার খাবে, বাংলাদেশ থেকে ডলার নিয়ে সেই ডলার ইন্ডিয়াতে খরচ করবে। সো সব দিকে ইন্ডিয়ার লাভ, তারপরেও ইন্ডিয়া বাংলাদেশকে এখানে ভোগান্তিতে ফেলে। এখন বাংলাদেশিরা যদি চায় যে তারা ইন্ডিয়ার সাথে মোকাবেলা করবে, বা ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা ছাড়ায়া তারা নিজেদের উপর নির্ভরশীল হবে, তাইলে বাংলাদেশকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত দেশের এম্বাসি বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা করতে হবে। ইউনূস সরকার কিন্তু আইসাই একটা স্লোগান দিয়েছে। ইউনূস সরকার আইসা অনেক মজার মজার বাণী শোনাইছে। তার মধ্যে একটা হইলো যে পাসপোর্টের জন্য আবার কিসের পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট তো আমি ঘরে পাঠায় দিব। কিন্তু পরে কতটুকু পাঠাইছে সেটা তো আমরা জানি। তো এখন কথা হয়েছে যে ভিএফএস গ্লোবাল যেটা করছে সেই কথায় আসি। অনেক বাংলাদেশিরা কেউ হচ্ছে আপনার ইয়েতে ছিল, সিঙ্গাপুরে ছিল, কেউ দুবাইতে ছিল, কেউ সৌদিতে ছিল। তারা 20 থেকে 25 লাখ টাকা খরচ করে ইটালির ভিসা তারা নিছে। নেওয়ার পর ভিএফএস গ্লোবাল তাদেরকে বলছে যে আপনাদের পাসপোর্ট জমা দেন, আমরা আপনাদেরকে ভিসা দিব। পরে দেখা গেল 1 বছরেরও বেশি সময় ভিএফএস গ্লোবাল ওই ব্যক্তির পাসপোর্ট নিয়ে রাখলো আটকায়া, এবং সেই ব্যক্তি ইটালিতে তো যাইতে পারলোই না। বরঞ্চ ইটালিতে যদি তার না হইতো, তাহলে সে তার আগের যে কাজ মালয়েশিয়া বা হচ্ছে যে সিঙ্গাপুর বা হচ্ছে আপনার যেই দেশে সে কাজ করতো সেই দেশে ব্যাক করতে পারতো। ফলে সে অর্থনৈতিকভাবে অতটা ক্ষতিগ্রস্ত হইতো না। কিন্তু এখন যেটা হয়েছে, বিএফএস গ্লোবাল এই লোকগুলোর পাসপোর্ট 2 বছর আটকে রাখার কারণে এই লোকগুলো পথে বসে গেছে। কারণ 20 লাখ 25 লাখ টাকা এটা সবার সঞ্চয়ে থাকে না। আমি তো জানি মিডল ইস্টের অবস্থা কি, যারা ওই সমস্ত দেশে কাজ করেন, 6 মাস কাজ থাকে, 3 মাস কাজ থাকে না। তো হয়তোবা তারা টাকা ঋণ করে এই ভিসাটা ধরছে, তারপরে আবার 2 বছর বসে থাকছে। তো এই লোকগুলির তো একেবারে মানে মাঠে মারা যাওয়ার অবস্থা। তো এই যে হাতে হারিকেন ধরায় দেওয়া, এই কাজটা খুব সুন্দরভাবে বিএফএস গ্লোবাল করছে। বিএফএস গ্লোবাল যেটা করতে পারতো সেটা হইলো সীমিত সংখ্যক লোককে তারা অ্যাপয়েন্টমেন্ট দিত। হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশিদের ইটালিতে আসার আগ্রহ বেশি। আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ইন্ডিয়ার মতো দেশ যেটা আমাদের থেকে কয়েক গুণ তাদের জনসংখ্যা, বাট তাদেরও এত আগ্রহ নাই যতটা আগ্রহ আমাদের আছে মানে ইটালিতে আসার ব্যাপারে। ইন্ডিয়ানরা যেটা করে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে যায়, কিন্তু আমাদের বাঙালিদের অভ্যাস হইলো আগের হাল যেদিকে আমরাও সেদিকে। ওই যে দেখছি একজন ইটালিতে থাইকা বিশাল বাড়ি উঠাইছে, ওইটা দেখা আমরা ছুটছি ওইদিকে আসার জন্য। আমাদের ব্যাপক আগ্রহ বেশি, আমাদের আগ্রহ বেশি আর কি। তো যাই হোক, তো বিএফএস গ্লোবাল যেটা করতে পারতো, তারা সীমিত সংখ্যক পাসপোর্ট তারা নিত, নেওয়ার পরে এটাকে দ্রুত ভেরিফাই করে তারা হচ্ছে যে এটা ফেরত দিয়ে দিত। তারা বলতো যে আপনি যাইতে পারবেন অথবা পারবেন না, আপনার পাসপোর্ট জাল, আপনার ভিসা জাল অথবা ভিসা সঠিক। তাইলে যেটা হইতো এই লোকগুলি এতটা ক্ষতিগ্রস্ত হইতো না। কিন্তু বিএফএস গ্লোবাল যেটা করছে,
পাসপোর্ট নিছে গণহারে, নিয়া এই লোকগুলিরে আটকাইছে, আটকায় পরে বাস দিছে। এখন বিএফএস গ্লোবাল একটা ভারতীয় কোম্পানি এবং প্রাইভেট কোম্পানি, বলা যেতে পারে একটা দালাল। মনে করেন যে সহজ ভাষায় বললে আমাদের দেশে যারা এজেন্সি চালায়, ট্রাভেল এজেন্ট যারা, তাদেরকে আমরা দালাল বলি, এই ধরনেরই। বাট এটা একটা হাই কোয়ালিটির, যেটা 2001 সালে এটার কার্যক্রম শুরু করে। তো এরা এখন বাংলাদেশ সরকারের কি কাজ? বাংলাদেশের সরকারের কাজ হলো বিএফএস গ্লোবালকে ওয়ার্নিং দেওয়া যে ভাই আপনি এমন, মানে অ্যাকচুয়ালি বিএফএস গ্লোবাল তো ইটালিয়ান এম্বাসির সাথে কাজ করে। মানে এম্বাসিতে আপনি যাবেন, যায় এম্বাসির কর্মকর্তাদেরকে হচ্ছে যে আপনি বেশি কাজ তাদের উপর দিয়ে দিবেন, প্রেশার, সেটা কমানোর জন্য এম্বাসিটা ধরেন তারা এই কোম্পানিটাকে দায়িত্ব দিছে। আমরা অনেক সময় হয় না যে আমরা বলি আমরা কম্পিউটারের দোকান থেকে সরকারি আবেদনপত্র জমা দিই, ব্যাপারটা অনেকটা ওইরকম। মানে এম্বাসির জন্য আপনার কাছ থেকে বিএফএস গ্লোবাল পাসপোর্ট নিবে, তারপরে এম্বাসির ওয়েবসাইটের মাধ্যমেই বিএফএস গ্লোবাল আপনার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, তারপরে আপনার পাসপোর্টটা তারা এম্বাসিতে পাঠাবে, এম্বাসি সিল মারবে, তারপরে আবার পাসপোর্টটা এম্বাসি থেকে বিএফএস গ্লোবালের কাছে আসবে, তারপর তারা আপনাকে আবার ফেরত দিবে। তো এইখানে বিএফএস গ্লোবাল চাইলে বা বাংলাদেশ সরকার যদি, এখানে মেইন সমস্যা যেটা হয়েছে সেটা তো আমরা সবাই জানি যে ইটালিয়ান এম্বাসির উপরে চাপ পড়ে গেছে বেশি। দেখা গেছে যে ইটালি একজনের ভিসার অনুমতি দিছে ইটালিয়ান কোম্পানি, বাট বাংলাদেশি যে দালাল সে 20 জনের কাগজ জমা করছে। এখন আপনারা যে সবাই দালালরে গালি দেন, আমি আপনাদের সাথে একমত না। কারণ হইল আপনারা হচ্ছে দালালরে বলেন যে ভাই কত টাকা লাগবে, টাকা নেন, মানে দালালের ক্ষমতা নাই ভিসা দেওয়ার, তারপর আপনাদের আগ্রহের কারণে আপনারা জোর করে তারে অসৎ পথে নিছেন। যেমন আমারেও অনেকে বলে যে ভাই কত টাকা লাগবে ইটালি আসতে, আপনার মাধ্যমে আসতে চাই, আপনি দাড়িওয়ালা মানুষ, টুপি পরেন, আপনি মনে হয় ধোকা দিবেন না। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, আমাকে তো আপনি চিনেন না, তাহলে কেন আপনি আমার উপরে ট্রাস্ট করতে যাবেন? হ্যাঁ, আপনার আগ্রহ আছে, সেটার জন্য আপনি চেষ্টা করেন, আপনি ধৈর্য ধরেন, আপনি তথ্য মানে ইনফরমেশন আপনি নেওয়ার চেষ্টা করেন। বাট অপরিচিত কারোর উপরে যদি আপনি আস্থা রাখেন তাহলে তো আপনি ধোকায় পড়বেনই। তো যেটা হয়েছে, দালালরা যেটা করছে যে ফলস, মানে একটা ভিসার জায়গায় সে 20টা ভিসা জমা দিচ্ছে এবং 1 লাখ করে টাকা নিচ্ছে, 20 লাখ টাকা, এবং সে একটা জাল কাগজের মাধ্যমে আপনাকে এম্বাসি পর্যন্ত পৌঁছায় দিছে। তো যার কারণে ইটালিয়ান সরকারের বা ইটালিয়ান যে জনবল, বাংলাদেশে যে ইটালিয়ান এম্বাসি আছে, তাদের জনবলের বাইরে কাজ হয়ে গেছে। আর ইউরোপিয়ানদের একটা সিস্টেম হলো, ইটালিয়ানদের সিস্টেম হলো, মনে করেন আপনার সাথে কথা বলতেছে, তো যতক্ষণ আপনার সাথে কথা না শেষ হবে ততক্ষণ সে আরেকজনের সাথে কথা বলবে না। এখানকার ডাক্তাররাও এরকম, 10 জন রোগী দেখতে পারলে সে 10 জন রোগীকেই অ্যাপয়েন্টমেন্ট দিবে যে আজকে 10 জন আসো, বাকিদেরকে পরে অ্যাপয়েন্টমেন্ট দিবে। আমাদের বাংলাদেশের মতো যেমন সরকারি অফিস আদালতে বা সরকারি ডাক্তার কথা শোনার আগেই প্রেসক্রিপশন লিখে ফেলা, এভাবে ইউরোপিয়ানরা কাজ করে না। এখন ইটালিয়ান এম্বাসির ক্ষেত্রে সমস্যা হয়েছে যে আমরা বেশি কাগজ জমা দিছি, এটার কারণে তাদের কাজ জমে গেছে। আর ভিএফএস গ্লোবাল যেটা করছে, এটা তার সদিচ্ছাও, মানে ইচ্ছা করেও করতে পারে, ভুলেও করতে পারে। তবে আমার কাছে মনে হয় তারা ইচ্ছা করে এই ভোগান্তিটা তৈরি করছে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ নাগরিককে তারা ঝামেলায় ফালানোর জন্য, যে পাসপোর্টগুলো তারা আটকায় রাখছে। সো এই বিএফএস গ্লোবালের উচিত হবে সামনের দিনগুলোতেও সরকার যেন তাদেরকে এটা বলে যে তুমি ভাই পাসপোর্ট নিলে সর্বোচ্চ 1 মাস 2 মাস আটকায় রাখবা, এরপর মধ্যেই তোমাকে ভেরিফিকেশন করতে হবে। তুমি যারটা ভেরিফিকেশন করতে পারবা, যেই কয়টা পাসপোর্ট তুমি 1 মাসের মধ্যে ভেরিফাই করতে পারবা, ওই কয়টা পাসপোর্টই তুমি জমা নাও। তাইলে যেটা হবে, 1 মাস কেউ যদি দেখে যে 1 মাসের মধ্যে সে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, বা এরকমও হইতে পারে যারা মিডল ইস্টে কাজ করতেছে বা মানে আপনার দুবাইতে মানে কাজ করতেছে বা সিঙ্গাপুরে কাজ করতেছে, তারা ওই দেশে থাকা অবস্থায় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিবে বিএফএস গ্লোবালে তার পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তারপরে যখন অ্যাপয়েন্টমেন্ট পাবে তখন সে আইসা পাসপোর্ট জমা দিবে, সে 2 মাসের ছুটি নিয়ে আসবে। ওই 2 মাসের মধ্যে যদি বিএফএস গ্লোবাল তার ভিসা যাচাই করতে পারে, তাইলেও তাকে পাসপোর্ট ব্যাক দিবে। মানে ভিসাটা যদি জাল হয় সেটাও জানাবে, ভিসাটা যদি অরিজিনাল হয় সেটাও জানাবে। তাইলে আমি মনে করি বাংলাদেশের যারা প্রবাসী আছে তারা অনেক বড় ধরনের
অর্থনৈতিক ক্ষতি থেকে তারা বেঁচে যাবে। তো আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এরকম খোলাসা করে আমার মনে হয় না আর কেউ বলছে। সো যদি ভিডিওটা উপকারী মনে করেন অন্যদের সাথে শেয়ার করবেন। আমি একটা কথা বলে রাখি, ফেসবুকে যে আমি ভিডিও ছাড়ি এখান থেকে কিন্তু 4 আনা পয়সাও ইনকাম হয় না। তো আমি আশা করব যে আমার কথায় যদি আপনারা উপকৃত হন আপনারা এটা শেয়ার করবেন। মানে আমি শেয়ার চাইতেছি না, বাট আমি মনে করি যে এটা শেয়ার করা আপনাদের নৈতিক দায়িত্ব। তাহলে আমি আমি যখন দেখব যে আমার ভিডিও দ্বারা অনেক বেশি মানুষ উপকৃত হইতেছে, তখন কিন্তু আমি আরও বেশি করে ভিডিও করতে আগ্রহী হব। যদিও ভিডিও করার জন্য সময় বের করাটা আমার জন্য একটু কঠিন, আমার অনেক ব্যস্ততা আছে এখানে, কাজের ব্যস্ততা, সংসার সব কিছু মিলে আসলে একটু সময় বের করা কঠিন। তারপরেও আপনারা অনেকে দেখেন, অনেকে আমার কাছে জানতে চান, এই জন্য আমি ভিডিও করি। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো লোক আনি না ইউরোপে, মানে এটা আমার সামর্থ্যের মধ্যে নাই, কারোরই সামর্থ্যের মধ্যে ওইভাবে নাই। সো আপনারা কি অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আপনি কোন দেশের লোক নেন, কত টাকা লাগবে। আমি আসলে এইগুলোর মধ্যে নাই, আমি জাস্ট চেষ্টা করে আপনাদেরকে হেল্প করার জন্য, আপনারা যেন প্রতারিত না হন ইউরোপে আসতে যায় সেইগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করি। সো এই ছিল বিষয় যে দিল্লি না ঢাকা, এখনো পর্যন্ত দিল্লি, কারণ দিল্লি যেই কাজগুলো করতে পারছে ঢাকা এই কাজগুলো করে নাই। এইটা ইন্ডিয়ানদের সফলতা যে তারা ইউরোপিয়ান হ্যাঁ তারা বড় দেশ, কিন্তু বাংলাদেশও তো ছোট দেশ না, তারা ইউরোপিয়ান এম্বাসিগুলোকে নিয়ে আসছে। তো বাংলাদেশ সরকারের উচিত হবে যদি বাংলাদেশ সরকার ইউরোপিয়ান এম্বাসিগুলোকে নিয়ে আসতে পারে বেশিরভাগ দেশের, তাহলে যেটা হবে, অথবা বিএফএস গ্লোবালের মাধ্যমেও যদি হচ্ছে, যেমন নেপালে কিন্তু ইউরোপিয়ান অনেক দেশের কাজ করে বিএফএস গ্লোবাল, যেটা দিল্লির সাথে সমন্বয় করে, দিল্লির রিজিওনাল অফিসের সাথে। বাট বাংলাদেশের কিন্তু ওই সেবাটাও নাই। মানে নেপাল একটা ছোট দেশ, কিন্তু সেও অনেক কিছু করতে পারে যেগুলো বাংলাদেশ করে না। তো আমি বলতে চাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে যে সরকার যদি এই এম্বাসিগুলোকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু সরকারেরই লাভ। কারণ বাংলাদেশের যুবকরা দেশের বাইরে যাবে, ইউরোপে যাবে, তারা টাকা পাঠাবে, ওইটাতে সরকার আরামসে চলতে পারবে। ঠিক আছে, তো সরকারের ভালোর জন্য আমি মনে করি উচিত হচ্ছে যে এই জিনিসগুলো নিয়ে একটু ভাবা, যাতে করে সরকারের মধ্যে দুর্নীতি থাকলেও সরকারের এক পয়সা ইনকামের রাস্তাটা যেন মানে খোলা থাকে সরকারের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।